এই দুটোটা ঠিক হবে না, ঠিক আছে। যাই কলার্স, কলার্স কি দেখো, এই গ্রিক কোলা মিন্স ব্লু, মানে ব্লু লাইট সলিউশন, অ্যাকচুয়ালি ব্লু লাইট সলিউশন। অ্যান্ড আমরা জানি যে হোমোজিনিয়াস হেটারোজিনিয়াস মিক্সচার আর হোমোজিনিয়াস মিক্সচার একটা সলিউশন হয়। অ্যান্ড এইখানে কলার্স একটা অবশ্যই মিক্সচার, কিন্তু এটা ব্লু লাইট, অ্যান্ড ডোজ মিন্স লাইট, অর্থাৎ ব্লু লাইট solution actually. And colloid is not a substance, but it is state of substance. It depends upon the molecular size. Molecular size, that's mean আমরা যদি দেখি যে এইরকম একটা সিস্টেম, যদি এরকম দেখি এরকম সিস্টেম, যে দেখো ধরো ওয়াটার মলিকুল যেগুলোকে আমরা দেখি, ওয়াটার মলিকুল যদি দেখি আমরা তাদের স্ট্রাকচারগুলো এইরকম, এটা ডট ডট ডট, তাই না? এরকম। তাহলে এইভাবে যখন আমরা ওয়াটার মলিকুলগুলোকে দেখব, তখন যে প্রবলেমটা আছে সেটা কি, এটার মধ্যে দেখো এই যে এমটি স্পেস একটা দেখা যাচ্ছে, এমটি স্পেস, অর্থাৎ ওয়াটার মলিকুলগুলো যখন তারা হাইড্রোজেন বন্ডিং এর মাধ্যমে অ্যাটাচ থাকে, তখন তাদের মধ্যে একটা এমটি স্পেস থাকে। এমটি স্পেসের সাইজগুলো কিরকম, এমটি স্পেসের সাইজের উপর ডিপেন্ড করে আমরা সেটা হবে না কলাইডাল সলিউশন হবে সেটা আমরা বুঝতে পারবো। কিভাবে, যে ধরো কোনো একটা পার্টিকেল সাইজ, ধরো সোডিয়াম ক্লোরাইডের আয়নগুলো Na প্লাস Cl মাইনাস যে আয়ন, এই আয়নগুলো কিরকম হবে, এই আয়নগুলোর সাইজ যদি এই ওয়াটার ক্যাবিনেটের মধ্যে, অর্থাৎ ওয়াটার মলিকুলগুলোর মধ্যে যে এমটি স্পেস আছে তার মধ্যে যদি ঢুকে পড়তে পারে, তাহলে এটা ক্লিয়ার সলিউশন হয়ে গেল, ট্রু সলিউশন হয়ে গেল। এবারে যদি দেখা যায় যে ধরো ব্লু লাইট স্ট্রাকচার, মানে তোমাদের স্টার্স এরকম টাইপের, ওকে, সেইগুলোর যদি পার্টিকেল সাইজ দেখি, তাহলে দেখা যাচ্ছে যে এইরকম নয়, তার থেকে অনেক বড়, অর্থাৎ এত বড় সাইজ। তাহলে কি হলো ব্যাপারটা, মানে ব্যাপারটা হলো এরকম যে নেট দিয়ে মাছ ধরার মতো। ধরো নেট এরকম যদি আমাদের নেটের সাইজ হয়, এগুলো আপনি ধরো নেট, এবার তোমার মাছের মাথাটা এটার মধ্যে ঢুকে পড়লো, কিন্তু পুরো বডিটা ঢুকতে পারলো না, ওকে, অর্থাৎ মাছের মাথাটা পুরো ঢুকলো কিন্তু পুরো বডিটা যেহেতু চওড়া সে ঢুকতে পারলো না, তখন ওইভাবেই সে পার্টনার হারাবে, এই তো। ঠিক এইরকম ব্যাপারটা, যে আমাদের কলায়েডস পার্টিকেলগুলো ঠিক এইরকম, যে কলায়েড পার্টিকেলগুলোর সাইজটা এতটা যে কিছুটা কি করতে পারছে, ও ওয়াটার মলিকুলের যে ক্যাভিটি আছে বা এমটি স্পেস আছে তার মধ্যে ঢুকতে পারছে, পুরো সাইজটা ঢুকতে পারছে না, তখন ওরা সাঁতার কাটছে, তার মানে হলো সাসপেন্স কন্ডিশনে আছে। আমরা যদি বলি সাঁতার কাটার মতো, তখন কি হচ্ছে, অ্যাকচুয়ালি সাসপেন্স কন্ডিশনে আছে বলে ধরবো আমরা। অর্থাৎ এই সাসপেন্স কন্ডিশনে থাকলে আমরা তাদেরকে কলায়েডস বলবো। তাহলে এটা একটা সাইজের একটা ব্যাপার আছে অবশ্যই, আর এই সাইজটার একটা মেজারমেন্টও আছে, সেটা 10⁻⁻5 সেন্টিমিটার থেকে 10⁻7 সেন্টিমিটার পর্যন্ত আমরা কলায়েড পার্টিকেলের সাইজ হতে পারে। তার থেকে ছোট সাইজ হলে ওই ক্যাভিটির মধ্যে ঢুকে পড়বে, অর্থাৎ তখন ট্রু সলিউশন হবে, ওকে। অর্থাৎ আমরা দেখতেই পাচ্ছি কলায়েড পার্টিকেল হ্যাভ enormous surface area per unit mass because of their size. Consider a cube with 1 centimeter side. This is a cube, okay.
এবারে ভলিউম অফ দ্য বিগ কিউব ইজ 1 সেন্টিমিটার কিউব and volume of the small cube equal to 1 by 10 to the power 12 centimeter equal to 10 to the power minus 12 centimeter cube. Side of small cube equal to 10 to the power minus 4 centimeter. Total surface area is দেখতেই পাচ্ছ যে কত 60,000. এবারে এই কলয়েডসের থমাস গ্রাহাম এই ভদ্রলোকে এই কলয়েডস গুলো নিয়ে ফার্স্ট স্টাডি করেন। গ্রাহামস ল তোমরা পড়েছিলে, এই ভদ্রলোক দিয়েছিলেন। দেখো, ইন 1861 থমাস গ্রাহাম observed that sugar, urea, sodium chloride pass through the membrane while others like glue, gelatin did not. এই কারণটা কি? He called it colloids. অর্থাৎ গ্লু, জেলাটিন এইগুলো মেমব্রেন দিয়ে ঢুকতে পারছে না, কিন্তু আমাদের সোডিয়াম ক্লোরাইড, ইউরিয়া, সুগার এদের যে পার্টিকেলগুলো সেগুলো ঢুকছে, অর্থাৎ ক্যাভিটির মধ্যে ঢুকছে বা আমরা এই মেমব্রেনের মধ্যে দিয়ে ঢুকে যেতে পারছি। So a colloid solution is a heterogeneous system. It is not homogeneous. So colloid solution is a heterogeneous system in which one substance is dispersed as large particle in another substance. এখানে আমাদের সলিউশনের মতো সলভেন্ট এন্ড সলিউট ব্যাপারটা আছে, কিন্তু আমরা এখানকার সলভেন্ট যেটা সেটাকে আমরা কি বলবো? ডিসপারশন মিডিয়াম। এখানকার যে সলিউশন অর্থাৎ কলয়েডের সলিউশনকে আমরা বলি ডিসপারশন মিডিয়াম, and solute কে আমরা বলি dispersion phase for colloid system. So colloidal solution is a heterogeneous system in which one substance is dispersed as large particle in another substance as dispersion medium. So what is heterogeneous system? You know that solid liquid or gas liquid. Okay, it is not in the one phase. Okay, so it is two-phase system. So heterogeneous system is two-phase system, like solid liquid or solid gas or liquid in gas, like this. And what is dispersed phase? Dispersed phase in which the substance exists as colloidal particle, that's been actually solute particle. And dispersion medium, you know, it is actually solvent like. Okay, the continuous phase in which the colloidal particles are dispersed. Can you answer? Is salt with water a colloid? Salt with water, it is not colloid because it is a true solution. Salt with water is an example of true solution. So true solution means it is homogeneous mixture. And milk, it is colloids. Okay, it is colloids. It is not true solution because the milk particle we can feel, and এটা যখন ছানা হয়ে যায় তুমি দেখো যে colloid particle can separate it out from the water part. Sand, is it colloids? Is it colloid? No, because it can settle down. It can settle down. The sand particle can settle down after some times. True solution, the particle of the salt can't be settled down. And for milk particle, it is also not settled down. Clear? But sand particle can settle down. So it is not colloids. But milk is colloid
but this is not colloid, true solution. So sand with water is an example of suspension. So what is the difference among true solution and colloidal solution and suspension? If the particle size, that's mean there is a particle. If the particle size dispersed phase in between 10 to the power 10 minus 10 meter and 10 to the power minus 9 meter, it is called true solution. Okay, it is true solution. If the particle size equal to 10 to the power minus 5 to 7 centimeter, it is called colloidal solution. Example, milk. And suspense condition, that's mean if the particle size of the dispersed phase is below 10 to the power minus 6 meter, or it is 10 to the power minus 4 centimeter, it is called suspense. So colloids have the molecule size range between, you know it, okay. So what is the answer? 10 to the power minus 9 meter to 10 to the power minus 6 meter. Colloids are, what is this? Heterogeneous system. Classification of colloids on the basis of the following: physical state of dispersed phase and dispersion medium, nature of interaction between dispersed phase and dispersion medium, type of particles of the dispersed phase. এভাবে আমরা এদের সেপারেট করি based on the physical state of dispersed phase and dispersion medium. We already know dispersed phase may be solid, liquid or gas, and dispersion medium may be solid, liquid or gas. Both are possible. So depending upon whether the dispersed phase and dispersion medium are solids, liquids or gas, 8 types of colloid system are possible. 8 types: dispersed phase, dispersion medium, solid. Okay, so colloids maybe 8 types. Solid solution, it is also known as sol. Gemstone, it is solid solid. Colored glass is solid solid colloids. Okay, solid liquid, sol. Example, blood, paint, that is solid particle in liquid. That's mean dispersed phase is solid, dispersion medium is liquid. This type of sol is known as that's mean the sol which contains solid and liquid is like blood, paints, etc. Solid gas, solid aerosol. Aerosol. Example, this is dust. This like of dust. Smoke. It contains solid is the dispersion phase and gas is the dispersion medium. Liquid solid, that is gel. Example, butter, jelly, etc. Liquid liquid, emulsion. Okay, so hair cream, milk, etc. Liquid liquid liquid, this is known as emulsion. This colloid is known as emulsion. Liquid gas, aerosol, fog, insecticides, sprays, cloud, etc. Gas solid, its example foam, rubber, stone. Gas liquid, foam, whipped cream, etc.
gas, no. Okay, so all gases are miscible. সবগুলো গ্যাস একসঙ্গে মিশে যায়, ট্রু সলিউশন তৈরি করে ফেলে। ওকে, a gas mixed with another gas for a homogeneous mixture and hence it is not a colloidal system. এটা মাথায় রাখতে হবে। What did you observe? Well, দেখো, based on the physical state of dispersed phase and dispersion media, many familiar commercial products and natural products like whipped cream, milk, dust, paints, etc. are colloids. And within a typical cell, proteins and nuclei, nucleic acid are colloidal size particle dispersed in an aqueous solution of ions and small molecules also. So, if the dispersion medium is water, the sol is called aquasol or hydrosol. And if it is gas, then aerosol. Okay. If the dispersion medium is alcohol, alcohol, then it is known as alcohol. Dispersion medium is water, aquasol or hydrosol. If dispersion medium is alcohol, then alcohol. So butter is an example of what? Gel. Then cloud is an example of what? Liquid aerosol. Lyophilic and lyophobic colloids. Phobia. Phobia means bhoy. And philic, that's been loving. So based on the nature of interaction between dispersed phase and dispersion medium, depending upon the nature of interaction between the dispersed phase and dispersion medium, colloidal sol are divided into two categories. That is lyophilic and lyophobic. Philic means loving, that means solvent loving. So colloid salt are directly formed by mixing substances like gum, gelatin, starch, rubber, etc. with a suitable liquids, the dispersion mediums. And if the dispersion medium is water, then the colloids is called hydrophilic colloids. Hydrophilic, that's when if the solvent is water, that's when dispersion medium is water, then it is known as hydrophilic. Okay, so these salts are reversible salts also, because it means that if the dispersion medium is separated from the dispersion phase, the salt can be reconstituted by simply remixing the dispersed phase with dispersion medium. Hence, it is a reversible salt. These salts are quite stable and not easily coagulated. And we will go for origin of charge and stability of colloids. So what is the lyophobic colloids? Phobic means hating, that's mean phobia, that's mean bhoy, অর্থাৎ solvent hating. So colloid salts can be prepared by special method by mixing substances like metals, metal sulfides, etc. with dispersion medium, though they hate the solvent. If the dispersion medium is water, then the colloid is called hydrophobic colloids. তার মানে হলো এই সাবস্টেন্স গুলো ওয়াটারকে একদমই ভালোবাসবে না, অর্থাৎ হেড করবে, তার সত্ত্বেও এদেরকে যদি আমরা স্পেশাল ওয়েতে মিক্সচার করে ফেলতে পারি এন্ড কলয়েড ফর্ম করতে পারি, তাদেরকে আমরা বলবো হাইড্রোফোবিক কলয়েডস। এই হাইড্রোফিলিক এন্ড হাইড্রোফোবিক এগুলো অবশ্যই আমাদের এত ইম্পর্টেন্স কেন, এই কলয়েডস গুলো এত ইম্পর্টেন্স কেন, আমরা কেন পড়বো এগুলো? এর কারণ আছে অবশ্যই। আমরা ফার্স্টে দেখলাম যে কলয়েডস পার্টিকেল হলে তাদের সারফেস এরিয়া অনেকটা বেড়ে যায়। তাহলে সারফেস এরিয়া বেড়ে যাওয়ার জন্য একটা অবশ্যই কাজ আছে। আমরা এই যে অ্যাডজর্পশন পড়েছি, সেই অ্যাডজর্পশন সারফেস এরিয়ার উপর ডিপেন্ড করে। সারফেস এরিয়া যদি ইনক্রিজ করে তাহলে আমাদের সারফেস অ্যাডজর্পশন বেড়ে যাবে, আর কি অ্যাক্টিভিটি বেড়ে যাবে। এবার ধরো ইন মেডিকেল সায়েন্স আমরা যে ওষুধগুলো মেডিসিনগুলো নেই ক্যাপসুল আকারে,
ধরো ক্যাপসুলটাকে আমাদের ভিতরে গিয়ে ওটা আবার কি ফর্ম করে, অনেক সময় কলাইডস, মানে ম্যাক্সিমাম টাইপে কলাইডস ফর্ম করে, তাদের সার্ফেস এরিয়া বেড়ে যায় অ্যান্ড তারা টার্গেট স্পেসিফিক হয়ে যায়। হাইড্রোফিলিক হাইড্রোফোবিকের উপর ডিপেন্ড করে যে তারা কোন পজিশনে গিয়ে কাজ করবে। আমার পায়ে ব্যথা হলো, আমি ওষুধটা খেলাম মুখ দিয়ে, এই তো। তাহলে এই যে প্রবলেমটা যে ওই ওষুধটা আমার পায়ে গিয়ে কাজ করবে, তার মানে টার্গেট স্পেসিফিক। তার মানে এরকম একটা কলাইডাল সিস্টেম থাকে যেটা ওই জায়গাটায় সলভেন্টে গিয়ে ঠিক অ্যাটাক করবে আর কি। অর্থাৎ এই নেচারের উপর ডিপেন্ড করে আমাদের মেডিসিনগুলো। দিস অল আর রেডিলি প্রেসিপিটেড অর কোগুলেটেড। কোগুলেটেড মানে জমা হয়ে যায়, মানে জমাট বাঁধে আর কি, রক্ত জমাট বাঁধা যেরকম হয়, কোগুলেট করা। অর্থাৎ দিস সল্টস আর রেডিলি প্রেসিপিটেড অর কোগুলেটেড on the addition of small amount of electrolytes or by heating or by shaking, so they are not stable. ফোবিক যেগুলো সহজে ওয়াটার থেকে ওরা বেরিয়ে আসতে চায়, দিস সল্টস আর ইরিভার্সিবল, অর্থাৎ সহজে এরা বেরিয়ে আসতে চায়, ফোবিয়া আছে, সলভেন্টের মধ্যে থাকতে চায় না। যেমন আমরা দেখবো এরপরেই তোমাদের এই যে আমরা সার্ফ, সোডা, সাবান এগুলো ইউজ করি, এদের মধ্যে দুটো পার্ট থাকবে, একটা হাইড্রোফোবিক পার্ট, একটা হাইড্রোফিলিক পার্ট। অর্থাৎ কিভাবে এরা ময়লা পরিষ্কার করে সেগুলো দেখব। So because why they are irreversible? Because the precipitate does not give back the colloidal salt by simple addition of the suspension medium to it. So what is the difference between reversible and irreversible salt? Reversible, it can be reconstituted by simply remixing with the dispersion medium, but for irreversible salt it can't be reconstituted by remixing with dispersion medium. So lyophobic colloids are solvent heating. The salt which can be reconstituted by simply remixing with dispersion medium is called, of course, reversible. Multimolecular, macromolecular and associated colloids. Associated colloids, that's mean aggregated. Depending upon the type of particle of the dispersion phase, colloids are classified three categories. That is multimolecular colloids. A large number of atoms or smaller molecules of a dispersed phase aggregate together to form species having size in colloidal range. For example, gold salt. Gold salt, platinum salt, this type of salt is very important. Sulfur salt. It consists of particles containing 1,000 or more of S8 sulfur molecules. Macromolecular colloids. Macro means size to borrow. Here the individual atoms or molecules are in the colloidal range. That's it. Borrow size. Naturally occurring macromolecular are polymer type, cellulose, okay, এগুলো polymer, proteins, the polymer, এগুলো সব macromolecule, বড় বড় সাইজ, enzymes, etc. Okay. Man-made macromoleculars are এগুলো জানো, এই যে পলিথিন যেসব ব্যাগপত্রগুলো আমরা ইউজ করি, এগুলো macromolecular colloids. এগুলো nylon 6 or nylon 6, this type of groups, okay, polystyrene, etc., synthetic rubber. And now associated colloids, that's mean when some molecules associate and forms micelles,
is known as associated colloids. That means some substance at low concentration behave as strong electrolyte, okay, but in high concentration it can form or it can aggregate to form micelles. What is electrolyte? We already know electrolyte. It is substance that ionize when dissolved in suitable ionizing solvents such as water. Example, sodium chloride is also electrolytes. Surf, detergents or electrolytes. But a high concentration exhibit colloidal behavior due to the formation of aggregates. The aggregated particles thus formed are called micelles or associated colloids. Surface active agents such as soaps and detergents belong to these categories, etc. So condition for micelles formation, it contains temperature, it known as Kraft temperature, and also it needs a critical micellation constant, CMC. The formation of micelles means some molecules aggregate to form a bigger micelles. That's a bigger molecules like, but it is not a molecule. It is micelles. This aggregation of some molecules. The formation of micelles takes place only above a particular temperature called Kraft temperature. So they can ask you that what is the Kraft temperature, and it is also formed above a particular concentration is called critical micelle concentration. On dilution, these colloids revert back to individual electrolytes. Again, এটা তুমি যদি dilute করো তাহলে এটা কি হবে, আবার ফেরত আসবে। So for soaps, the critical micellation concentration is about 10 to the power minus 4 to 10 to the power minus 3 mole per liter. তার মানে আমরা যে জামা কাপড়গুলো যখন কাচি অর্থাৎ ওয়াশ করি তখন একটুখানি সার্ফ দিলেই হবে না, অর্থাৎ তার একটা নির্দিষ্ট কনসেন্ট্রেশন থাকতে হবে যে এতগুলো মোল থাকতে হবে পার লিটার, তবে মিনিমাম অর্থাৎ জামা কাপড় কাচার জন্য সুবিধা হবে। Soaps have both lyophobic and lyophilic parts. Micelles of soap may contain as many as 100 or more normal molecules. আমরা micelles গুলো দেখাবো কিভাবে ফর্ম হয়। In a macromolar colloids, এটা কি individual atoms are in the colloidal grains, macro যেটা। For soaps, the critical micelle concentration is equal to 10 to the power minus 4 to 10 to the power minus 3 mole per liter. Okay. So এবারে এইখানে দেখো একটা জিনিস, এই জিনিসটা আমি বলছি একবার যে কিভাবে ধরো C17H35 COON, এই যে এটাকে দেখতেই পাচ্ছি একটা সল্ট, তাই না, অর্থাৎ অ্যাসিড সল্ট। এই অ্যাসিড সল্ট মিনিমাম যদি 17 খানা কার্বন থাকে তবে এরকম মানে CH3 CH2 এরকম ডট 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 CON, এই চেইনটা মিনিমাম 15 থেকে 17 এটা হতে হবে। এগুলো ডিটারজেন্ট বা সোপের মধ্যে এইভাবে একটা পার্ট থাকে, দিস ইজ হাইড্রোকার্বন পার্ট, and hydrocarbon part is always hydrophobic part, and this is hydrophilic part. এটা হাইড্রোফিলিক, এটা হাইড্রোফোবিক। ওকে, তাহলে হাইড্রোফিলিক হাইড্রোফোবিক এই দুটো পার্ট, এই দুটো পার্ট কি হয়, ধরো আমাদের জামা কাপড়ে যখন এই ময়লা জমে আছে
এই ময়লা মানেটা কি? ময়লা মানে অ্যাকচুয়ালি কি? ইট ইজ অয়েল টাইপ অলওয়েজ। ওকে, it is also most of the cases it is hydrocarbon, oil and dust particle it can absorb. Then if it is hydrophobic, that's mean আমরা সাধারণত জামা কাপড় যখন শুধু ওয়াটারের মধ্যে ওয়াশ করতে যাব উইদাউট ডিটারজেন্ট, এগুলো লেগে থাকবে জামার সঙ্গে বা আমাদের ড্রেসের সঙ্গে লেগে থাকে। কেন লেগে থাকে? দিস ইজ লাইক এ অয়েল টাইপ। ওকে, এই যে যত আমরা ডাস্ট পার্টিকেল বা যা ময়লা বলি আমরা, সেগুলো সবই অয়েল টাইপের। এবারে এটাকে আমাদের সরাতে হবে। তাহলে আমরা কি করব? আমরা যেটা করব এইরকম টাইপের, ধরো সি মিনিমাম যেটা বললাম C17, এরকম একটা পার্ট, এটা পার্ট, এই পার্টটা হাইড্রোফোবিক অ্যান্ড এই পার্টটা হাইড্রোফিলিক, CO মাইনাস Na প্লাস। তাহলে এইরকম এই হাইড্রোফোবিক পার্টটা কি হবে? দেখো, ও এগ্রিগেট করার চেষ্টা করছে। মানে ও ধরো ওয়াটারের মধ্যে যখন ছেড়ে দিচ্ছি তখন কি হচ্ছে? এই পার্ট যেটা হাইড্রোফিলিক পার্ট, সে এদিকে সাঁতার কাটছে এদিক দিয়ে, মানে এটা ওয়াটার লাভিং। কিন্তু এই পার্টটা হাইড্রোফোবিক, তখন ও কি করবে? ওর ফোবিয়া আছে ওয়াটারকে, তখন ও এই যে জামা বা ড্রেসের মধ্যে যে ময়লাটা আছে, যে ডাস্ট পার্টিকেলটা আছে, ও তার মধ্যে এই হাইড্রোফোবিক পার্টটা এক জায়গায় এগ্রিগেট করছে। তখন এই ধরনের একটা ফর্মেশন হলো। এই ফর্মেশনটাকে আমরা বলছি মাইসেলি। অ্যান্ড এটা যখন এই মাইসেলি ফর্ম করবে তখন এটা অনেকটা ভারী হয়ে যাবে, ইট উইল বি হেভি। তখন ও আমাদের ড্রেস থেকে খুলে পড়ে যাবে, অর্থাৎ এই হেভি জিনিসটা আর ধরে রাখতে পারছে না। তখন আমরা বাকেটের নিচে কি দেখতে পাই? যে ওয়াটারের বাকেটের নিচে দেখতে কালো অনেক ডাস্ট পার্টিকেল পড়ে আছে, তাই তো? অর্থাৎ এই পার্টটা, অর্থাৎ হাইড্রোফোবিক পার্টটার মধ্যে ডিটারজেন্টের বা সাবানের যাই হোক না কেন, তাদের হাইড্রোফোবিক পার্টটা এখানে এগ্রিগেট করবে, আর হাইড্রোফিলিক পার্টটা এটা এরকম খেলা করবে জলের মধ্যে। তাই এটাকে আমরা বলবো ফেনা, অর্থাৎ এখানে আমাদের লেদার উৎপন্ন হয়। ওকে, এই লেদারগুলো কেন উৎপন্ন হয় তার কারণটা হলো এটা জলের মধ্যেও নড়াচড়া করছে, মানে সাঁতার কাটছে অ্যাকচুয়ালি, তাই না? ইটস ওয়াটার লাভিং, দিস ওয়াটার হেটিং। সো এইভাবে ওরা এগ্রিগেটটা ফর্ম করছে, সঙ্গে সঙ্গে এটা হেভি হয়ে যাচ্ছে, দ্যাটস মাইসেলি ফর্ম করছে, অ্যান্ড এটা বাকেটের নিচে থিতিয়ে পড়ছে। আরেকটা ঘটনা হলো যে এই যে কনসেন্ট্রেশনটা যদি খুব কম করে দিই তখন দেখবে আমাদের জামা কাপড় পরিষ্কার হচ্ছে না, অর্থাৎ ক্রিটিক্যাল মাইসেলেশন কনসেন্ট্রেশনের কাছে পৌঁছায়। আরেকটা কি দেখবে, যদি আমাদের জামা কাপড় কাচার সময় একটু গরম জল দেই তাহলে একটু তাড়াতাড়ি ওটা কি হয়? পরিষ্কার হয়। এই কারণটা কি? ওই ক্যারেক্ট টেম্পারেচারে যাতে তাড়াতাড়ি পৌঁছানো যায়। কারণ যখনই তুমি একটু হট ওয়াটার দেবে তাহলে এই মলিকুলের কাইনেটিক এনার্জি বেড়ে যাবে, ও সঙ্গে সঙ্গে এই অর্থাৎ হাইড্রোফোবিক পার্টটা ওই ময়লার মধ্যে অর্থাৎ ডাস্ট পার্টিকেলের মধ্যে ঢুকে পড়বে, তাহলে তাড়াতাড়ি পরিষ্কার হবে। ওকে, এ হলো ঘটনা। এনি প্রবলেম? প্রবলেম না থাকলে এখানে স্টপ। এর পরের দিন আমি যেটা করব, পরের দিন কলাইডস পার্টটা হলো মাইসেলেশন ফর্মেশন, পিউরিফিকেশন অফ কলাইডস, ইমালশন, এগুলো রইল। ঠিক আছে।